সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে একটি বই দেয়া হয় ইংলিশ গ্রামারের, যেটি আসলে তোমরা বেশি একটা পড়ো না এবং অনেক সময় তোমরা এটি খুলেও দেখো না, কিন্তু আসলে এই বইটিতে গ্রামার শেখার মতো অনেক কিছু রয়েছে এবং অনেক সুন্দর পদ্ধতি। আমি আসলে দেখে নিজেই বিস্মিত হয়েছি যে গ্রামার শেখানোর অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে। অর্থাৎ তোমরা এটি দেখে কিন্তু সহজে এবং কার্যকরীভাবে গ্রামার শিখতে পারবে। তোমরা সাধারণত যে গ্রামার শেখো সেটা কিন্তু বেশি দিন মনে রাখতে পারো না, কিন্তু এই বইতে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে এভাবে যদি তোমরা গ্রামারগুলো শিখতে পারো তো আশা করি এটা খুবই ইফেক্টিভ হবে। তো আজকে আমি এখান থেকে ইউনিট 1 আলোচনা করব। এখানে রয়েছে দ্য নাউন, কাইন্ডস অফ নাউন্স। তো আজকে এই লিসনটি আমি সম্পূর্ণ আলোচনা করব, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো এখানেই দেখো, প্রথমে আমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। তো শিরোনাম দেখে বুঝতে পারছো যে আজকে আমরা সম্পূর্ণ নাউন এবং নাউনের প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তো এক কথায় আসলে বলতে পারো যে আজকের ক্লাসটি হবে নাউনের ময়না তদন্ত, অর্থাৎ নাউন নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি সবকিছু আলোচনা করব। এখানে শুরুতেই দেখতে পাচ্ছি, শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 at স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। অর্থাৎ শেক্সপিয়ার ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছেন 1564 সালে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, যেমন শেক্সপিয়ার, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, তারপর হচ্ছে ইংল্যান্ড। এরপর দেখো, হি ওয়াজ আ পোয়েট, প্লে রাইট অ্যান্ড অ্যাক্টর। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার এবং অভিনেতা। He is widely regarded as one of the greatest writers in English and the most prominent dramatist of the world. অর্থাৎ বিশ্বের সবচেয়ে বিখ্যাত নাট্যকার এবং কবিদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। He enjoys enormous popularity even in the modern age for his plays and poems. নাটক এবং কবিতার জন্য এমনকি আধুনিক যুগেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর দেখো, these are all nouns। অর্থাৎ এখানে যে আন্ডারলাইন করা যে শব্দগুলো রয়েছে সেগুলোই কিন্তু নাউন। তো নাউনের সংজ্ঞা আসলে আমরা জানি যে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলা হয়। তো দেখো, এখানে শেক্সপিয়ার, সে একটি নাউন। তারপরে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এটি একটি স্থানের নাম, এটি নাউন। তারপর হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডও কিন্তু নাউন। এরপর হচ্ছে দেখো, পোয়েট, পোয়েট হচ্ছে নাউন। প্লে রাইট, তারপর হচ্ছে অ্যাক্টর, রাইটার, ইংলিশ, এই সবকিছুই কিন্তু নাউন। কিন্তু একটু খেয়াল করলে দেখবে যে নাউনের মধ্যে কিন্তু আবার ভিন্নতা রয়েছে, অর্থাৎ নাম, সে নামকে কিন্তু আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এরপর দেখো এখানে কি বলা আছে, দিস আর অল নাউন্স, এই সবকিছুই কিন্তু নাউন। দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। ইট মে নেম আ পারসন, প্লেস অর থিংস, এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, স্থানের নাম বা বস্তুর নাম। দেয়ার ইজ এ বিওয়াইল্ডারিং ভ্যারাইটি অফ থিংস ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে রয়েছে বিস্ময়কর বৈচিত্র্য। সো দেয়ার ইজ এ বিওয়াইল্ডারিং নাম্বার অফ নাউন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। সুতরাং একটি ভাষায় বিস্ময়কর কিছু সংখ্যক নাউন থাকতে পারে। এরপর দেখো, এখানে বলা হয়েছে দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ। ইংলিশে 5 প্রকার নাউন রয়েছে। দেয়ার প্রপার নাউন্স, কমন নাউন্স, কালেকটিভ নাউন্স, ম্যাটেরিয়াল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর পূর্বেও নাউন শিখেছো, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অবশ্যই নাউন জানো, কিন্তু আসলে এভাবে কখনো জেনেছো কিনা, এটি কিন্তু খুবই কার্যকরী একটি পদ্ধতি হতে পারে তোমাদের জন্য। আমরা সাধারণত যে গ্রামার গুলো শিখি সেগুলো কিন্তু আসলে বাংলায় শিখি, অর্থাৎ বাংলায় সংজ্ঞা দেয়া থাকে তারপরে, কিন্তু ইংলিশ আসলে ইংলিশ দিয়ে শেখা উচিত। তো এইখানে এই বই দিয়ে শিখলে একটা জিনিস তোমরা নিশ্চিত করতে পারবে, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমস এর সংজ্ঞাগুলো তোমরা কিন্তু ইংলিশে পাবে। যেমন নাউন কাকে বলে, তারপরে প্রোনাউন কাকে বলে, নাউনের ভিতরে যে 5টা ভাগ আছে, প্রপার নাউন কি, এই সকল কিছু কিন্তু তুমি শুধুমাত্র ইংলিশেই জানতে পারবে, যেটা আরো বেশি ইফেক্টিভ হবে বলে আমি আশা করি। এরপর দেখো, এখানে অ্যাক্টিভিটি 1 এ বলা হয়েছে, নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং প্যাসেজ এন্ড সে হোয়াট দে রেফার টু। এই যে আন্ডারলাইন শব্দগুলো দেয়া রয়েছে সেগুলো তোমাকে লক্ষ্য করতে বলেছে। এরপর বলছে যে তারা আসলে কি নির্দেশ করে সেগুলো বলো। যেমন দেখো, রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ। এখানে রাজশাহীর নিচে দাগ আছে এবং বাংলাদেশের নিচে দাগ আছে। এরপর দেখো, ইট ইজ দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এখানে কিন্তু কোনো দাগ নেই,
অর্থাৎ এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। আমাদের যে দাগ রয়েছে রাজশাহী এবং বাংলাদেশ, তো বুঝতেই পারছো যে এটি আসলে প্রপার নাউন। রাজশাহী কিন্তু একটি নির্দিষ্ট বিভাগের নাম এবং বাংলাদেশ হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নাম। তো আসলে প্রপার নাউনের সংজ্ঞায় আমরা জানি যে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। তো দেখো এখানে রাজশাহী কিন্তু একটি নির্দিষ্ট বিভাগের নাম, এরপরে বাংলাদেশ তো একটি নির্দিষ্ট দেশের নাম। এরপর দেখো ইট ইজ দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা। এখানে কিন্তু পদ্মার নিচে দাগ আছে, তার মানে পদ্মা কিন্তু একটি নির্দিষ্ট নদীর নাম, তার মানে এটিও প্রপার নাউন। এরপর দেখো মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি। এরপরে আলমগীর একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। হি ইজ আ প্রফেসর অফ হিস্ট্রি। এখানে হিস্ট্রির নিচে দাগ রয়েছে, তার মানে হিস্ট্রি কিন্তু একটি প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট একটি বিষয়ের নাম হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। আই অফেন ভিজিট হিম অ্যান্ড ডিসকাস মেনি থিংস উইথ হিম। আমি প্রায় তার সাথে দেখা করি এবং অনেক বিষয় নিয়ে তার সাথে আলোচনা করি। হি স্পিক্স গুড ইংলিশ। এখানে দেখো ইংলিশের নিচেও কিন্তু দাগ রয়েছে, তার মানে কি ইংলিশও কিন্তু প্রপার নাউন, কেননা এটি নির্দিষ্ট একটি ভাষার নাম। এরপর দেখো প্রপার নাউনের সংজ্ঞা কি সেটা কিন্তু আমরা এখানে ইংলিশে জানবো। দিস আর অল প্রপার নাউনস। এই সবগুলোই কিন্তু প্রপার নাউন। এখন এই যে হচ্ছে সংজ্ঞা, দেখো আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পারসন, প্লেস অর থিংস। কোনো বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান ও বস্তুর নাম হচ্ছে প্রপার নাউন। ফর এক্সাম্পল, রাজশাহী ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সিটি, হিস্ট্রি ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সাবজেক্ট। এইখানে দেখো যে কথাটি আমি আগেই বলেছিলাম, রাজশাহী হচ্ছে একটি নির্দিষ্ট শহরের নাম বা একটি বিভাগের নাম। এরপরে হিস্ট্রি হচ্ছে একটি নির্দিষ্ট সাবজেক্টের নাম। থিঙ্ক অফ দ্য আদার proper nouns in the passage. A proper noun usually begins with a capital letter. এবং প্রপার নাউন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। A proper noun is usually singular but some proper nouns are plural in forms. প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার ফর্মে থাকে, কিন্তু কিছু কিছু প্রপার নাউন প্লুরাল ফর্মে থাকতে পারে, কিন্তু এ সত্ত্বেও সেগুলো কিন্তু প্রপার নাউনই হবে। যেমন দেখো দ্য মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। তো মালদ্বীপ আমরা বাংলায় লিখলে মালদ্বীপই বলি, কিন্তু ইংলিশে বলতে গেলে কিন্তু দ্য মালদ্বীপস হয়। এরপর দেখো দ্য ইউনাইটেড নেশনস অ্যাজ আ বিগ রেসপন্সিবিলিটি। এখানে ইউনাইটেড নেশনস দেখতে প্লুরাল হলেও কিন্তু সে আসলে প্রপার নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে নাউন কি এবং প্রপার নাউন কি সেটি বুঝতে পেরেছো। তো এখান থেকে তোমাদের যে বিষয়টা আমি একটু মুখস্থ রাখতে বলবো সেটা হচ্ছে এই প্রপার নাউনের সংজ্ঞাটা তোমরা ইংলিশে মুখস্থ রাখবে এবং এখান থেকে কিছু এক্সাম্পল। এরপর দেখো আমরা চলে যাব কমন নাউনে। অ্যাক্টিভিটি 2, এখানেও কিছু কমন নাউন দেওয়া রয়েছে। বলা হয়েছে নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং প্যাসেজ। এই নিচের প্যাসেজটিতে যে আন্ডারলাইন শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো লক্ষ্য করো। এখন দেখো নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল। এখানে গার্লের নিচে আন্ডারলাইন করা রয়েছে। তো গার্লটি আসলে কমন নাউন। তো কমন নাউন কি? আসলে যে নাউন দ্বারা এক জাতীয় সকলের সাধারণ নাম বোঝায়। যেমন গার্ল বলতে কি শুধুমাত্র বরিশাল বা রাজশাহীতে যে গার্ল আছে তাদেরকে বোঝায় না। গার্ল বলতে কিন্তু আসলে সারা বিশ্বের, সারা পৃথিবীর যত গার্ল আছে, যত বালিকা রয়েছে তাদের সকলের সাধারণ নাম কিন্তু গার্ল। এরপর দেখো যদি আমরা এখানে আন্ডারলাইন করতাম নাসিমা, নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে নাসিমা কিন্তু এখানে নির্দিষ্ট একটা মেয়ের নাম, অতএব নাসিমা কিন্তু এখানে প্রপার নাউন। আর গার্ল হচ্ছে কমন নাউন, কারণ যে কোনো বালিকা বা মেয়েকেই কিন্তু গার্ল বলা যায়। এরপর দেখো she is a bright student। স্টুডেন্টের নিচে দাগ রয়েছে, তার মানে বুঝতেই পারছো স্টুডেন্টও কিন্তু এখানে কমন নাউন, কারণ স্টুডেন্ট বলতে আমরা শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীদের বুঝি না, সারা বিশ্বের যত শিক্ষার্থী রয়েছে তাদের সকলকে স্টুডেন্ট বলা হয়। তারা একত্রে সবাই শিক্ষার্থী, অতএব তাদের সকলের সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট বা শিক্ষার্থী। তো এভাবে আরো আছে দেখো she reads in a local college। এই যে কলেজ, এটি হচ্ছে কমন নাউন। she has many friends, she discuss her lessons with them, she attends classes regularly। সে নিয়মিত ক্লাসে যোগদান করে। every teacher is fond of her। প্রত্যেকটা টিচার তাকে পছন্দ করে। দেখো এখানে টিচার, টিচার বলতেও কিন্তু নির্দিষ্ট কোনো টিচার নয়, সকল শিক্ষকের সাধারণ নাম হচ্ছে টিচার। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কমন নাউনের সংজ্ঞা। তো আমি আশা করছি এই সংজ্ঞাটিকেও তোমরা মুখস্থ রাখবে এবং এরকম কিছু এক্সাম্পল সহ। আর কমন নাউন রেফার্স টু এভরি পারসন, প্লেস অর থিংস অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। অর্থাৎ একই জাতীয়
বা একই প্রকারের সকলের সাধারণ নাম বোঝায়। সেটা হতে পারে পারসন, হতে পারে প্লেস অথবা থিংস। ইট ডাজ নট রেফার টু এনিথিং ইন পার্টিকুলার, এটা বিশেষভাবে কাউকে বোঝায় না। ফর এক্সাম্পল, দ্য নাউন গার্ল মে মিন এনি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। এখানে নাউন এই যে গার্ল বলতে পৃথিবীর যে কোনো মেয়েকেই কিন্তু বোঝায়। A common noun can be both singular and plural, for example, অর্থাৎ কমন নাউন কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। উদাহরণস্বরূপ দেখো, লন্ডন ইজ আ বিগ সিটি, দেয়ার আর মেনি বিগ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হয়েছে লন্ডন একটি বড় শহর। এই যে বোল্ড করা শব্দটি সিটি, এটি কিন্তু কমন নাউন। এবং সর্বশেষ এখানে বলা হয়েছে দেয়ার আর মেনি বিগ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কিন্তু অনেক বড় শহর রয়েছে। তো এইখানে দেখো সিটি সিঙ্গুলার এবং এইখানে হচ্ছে সিটিস প্লুরাল, তার মানে কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। নোট দেখো, আ প্রপার নাউন ক্যান বি ইউজড অ্যাজ এ কমন নাউন, লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পলস। অর্থাৎ প্রপার নাউন কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ এক নাউন থেকে অন্য নাউনে স্থানান্তরিত করা। যেমন এইখানে তুলনা করেছে, হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ তাকে কিন্তু বাংলাদেশের শেক্সপিয়ার বলা হয়। আর একটু সহজভাবে যদি বলি তাহলে দেখো, শেক্সপিয়ারের পূর্বে কিন্তু দি বসানো হয়েছে, অর্থাৎ কোন প্রপার নাউনকে যদি প্লুরাল করা হয় বা তার পূর্বে আর্টিকেল বসানো হয় তাহলে কিন্তু সেটি কমন নাউন হয়ে যায়। তো সেই সূত্রে কিন্তু এখানে দেখো এই প্রপার নাউনটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। এরপর দেখো বি নাম্বার বলেছে, লুক অ্যাট দ্য আন্ডারলাইন নাউনস ইন দ্য ফলোইং প্যাসেজ। নিচের প্যাসেজ থেকে আন্ডারলাইন করা যে নাউন সেগুলোর দিকে তাকাও। সালাম কামস অফ এ বিগ ফ্যামিলি, সালাম একটি বড় পরিবার থেকে এসেছে। এইখানে দেখো, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি কিন্তু কালেকটিভ নাউন। তো এইখানে ফ্যামিলি কিন্তু কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের সংজ্ঞা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝে তাদের সমষ্টিগত নাম বোঝায়। এখন দেখো, পরিবার, পরিবার কিন্তু একজন নিয়ে হয় না, অর্থাৎ কিছু সংখ্যক সদস্যের সমন্বয়ে কিন্তু একটি পরিবার হয়। অর্থাৎ এই টোটাল একটা ফ্যামিলিতে ধরো 5 জন থাকতে পারে, সেই 5 জনের সমষ্টিগত নাম কিন্তু ফ্যামিলি বা পরিবার। অর্থাৎ যে নাউন দ্বারা নির্দিষ্ট কিছু না বুঝিয়ে বরং সকলের সমষ্টিগত নাম বোঝায় তাকেই কিন্তু কালেকটিভ নাউন বলা হয়। এরপর দেখো, হি হ্যাজ 3 ব্রাদার্স, হিজ এল্ডার ব্রাদার ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এখানে দেখো, পার্লামেন্ট সংসদ কিন্তু একজনকে নিয়ে হয় না, সেখানে আমরা জানি যে অনেক সদস্য থাকে, সেই সকল সদস্যদের সমন্বয়ে যে নামটা হয় সেটা হচ্ছে কি পার্লামেন্ট। এরপর দেখো, দ্য ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ রিসেন্টলি জয়েন্ট দ্য আর্মি। এখানে দেখতে পাচ্ছি আর্মিতে কিন্তু অনেকগুলো থাকে, গ্রুপ অফ সোলজার্স, অর্থাৎ বেশ কিছু সৈনিক নিয়ে কিন্তু আর্মি হয়। তো তাদের সকলের সমষ্টিগত নাম কিন্তু আর্মি। এরপর দেখো, হিজ আদার ব্রাদার ইজ এ ক্রিকেটার হু প্লেজ ফর দ্য ন্যাশনাল টিম। এখানে দেখো, টিমও কিন্তু বেশ কিছু সংখ্যক খেলোয়াড় বা প্লেয়ারদের সমন্বয়ে কিন্তু গঠিত হয় টিম। তার মানে এই সকল প্লেয়ারদের সমষ্টিগত নাম হচ্ছে টিম। সালাম হিমসেলফ ইজ এ সিভিল সার্ভেন্ট হু ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট। এখানে দেখো, গভর্নমেন্ট কিন্তু একটি কালেকটিভ নাউন, কারণ আমরা জানি একটি গভর্নমেন্ট কিন্তু একজনকে নিয়ে গঠিত হয় না, সেখানে অনেক ধরনের মন্ত্রী থাকে, এমপি থাকে ইত্যাদি, সকলকে নিয়ে কিন্তু গভর্নমেন্ট গঠিত হয় এবং এই সকলের সমষ্টিগত নাম হচ্ছে গভর্নমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কালেকটিভ নাউন কি সেটি বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা বলেছিলাম এখানে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। এরপরে ছিল কমন নাউন। কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলের সাধারণ নাম। এরপরে আমরা এখন যে বিষয়টা জানতেছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিগত নাম, অর্থাৎ নির্দিষ্ট আলাদাভাবে কাউকে না বুঝে সকলের সমষ্টিগত নাম বোঝায়। এরপর দেখো, এখান থেকে তোমাদের যে বিষয়টা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ কালেকশন অর গ্রুপ অফ পিপল অর থিংস টেকেন টুগেদার। এই যে সংজ্ঞাটি রয়েছে, এই সংজ্ঞাটি তোমরা কিছু এক্সাম্পল সহ মুখস্থ রাখবে, তাহলে আশা করি গ্রামারে অন্যদের চেয়ে তুমি একটু হলেও কিছুটা হলেও আলাদা হতে পারবে। আর এই যে বইতে আমাদের যে শিক্ষণ পদ্ধতি রয়েছে এটি কিন্তু আসলে চমৎকার এবং কার্যকরী একটি শিক্ষণ পদ্ধতি। আশা করছি তোমরা এই বইটিকে ফলো করবে। এরপরে দেখো, ফর এক্সাম্পল, an army is a group of soldiers and a team is a group of players, যেটা আমি আগেই বলেছিলাম। এইখানে কিছু সংখ্যক বা একদল সৈন্যের সমন্বয়ে কিন্তু আর্মি গঠিত হয় এবং কিছু সংখ্যক প্লেয়ারের সমন্বয়ে কিন্তু টিম গঠিত হয়। এরপর দেখো,
think of the other nouns in the passage as a group of persons spoken of as one whole. A collective noun can take both singular and plural verbs after it. For example, অর্থাৎ কালেকটিভ নাউন তারপরে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্বই গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ, দ্য গভর্নমেন্ট হ্যাজ অর হ্যাভ ডিসাইডেড অন এ নিউ পে স্কেল। অর্থাৎ এখানে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্বই হবে, অর্থাৎ হ্যাজ দেওয়া আছে এবং অবলিক দেওয়া কিন্তু হ্যাভও রয়েছে। তারপর দেখো, দ্য কমিটি ওয়াজ অর ওয়ার ইন ফেভার অফ মাই প্রপোজাল। তো এখানেও দেখো ওয়াজ এবং অবলিক দিয়ে কিন্তু ওয়ার রয়েছে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্বই কিন্তু গ্রহণ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কালেকটিভ নাউনটি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। She will buy some gold and silver to make some jewelry. Next, she will also go to a grocery shop. She needs to buy sugar, tea, milk and oil. অর্থাৎ দেখো এইখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা কি আমরা একটু যদি বাংলায় বলি তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো পদার্থের বস্তুগত নাম বোঝায় যা গণনা করা যায় না কিন্তু চাইলে ওজন করা যায়। একটু লক্ষ্য করবে, যা গণনা করা যায় না কিন্তু তুমি চাইলে ওজন করতে পারবে এবং নামটা হচ্ছে বস্তুগত। তো দেখো এখানে গোল্ড কি আমরা গণনা করতে পারি? আসলে গোল্ড কিন্তু আমরা গণনা করতে পারি না, এটি কিন্তু চাইলে আমরা ওজন করতে পারি। ঠিক একইভাবে সিলভার, এটাও গণনা করা যায় না। তারপরে এখানে আন্ডারলাইন করা রয়েছে সুগার, টি, মিল্ক অ্যান্ড অয়েল। এর কোনোটাই কিন্তু আমরা চাইলে গণনা করতে পারবো না, কিন্তু আমরা চাইলে কিন্তু এগুলোকে ওজন করতে পারবো। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? এটা হচ্ছে বস্তুগত নাম এবং যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু চাইলে ওজন করা যায়, একদম সহজভাবে চাইলে ওজন করা যায়, সেগুলোই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এরপর দেখো এখান থেকে যে সংজ্ঞাটা কিন্তু মুখস্থ রাখবে। ম্যাটেরিয়াল নাউন নেমস আর থিংস দ্যাট হ্যাজ ওয়েট বাট ক্যানট বি কাউন্টেড। অর্থাৎ যার ওজন আছে বা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, ক্যানট বি কাউন্টেড। তুমি চাইলে এটাকে গুনতে পারবে না, গণনা করা যাবে না। It is a kind of mass noun which is considered uncountable. It refers to any material or substance. এবং আরেকটা বিষয় হচ্ছে সকল ম্যাটেরিয়াল নাউনই কিন্তু আনকাউন্টেবল, অর্থাৎ গণনার অযোগ্য, এগুলো কিন্তু গণনা করা যায় না। The substance may be solid, liquid or gaseous. Oxygen is also a material noun. উপাদানগুলো হতে পারে কি কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় হতে পারে। উদাহরণস্বরূপ এখানে দেখো অক্সিজেন ইজ অলসো আ ম্যাটেরিয়াল নাউন। অক্সিজেন কিন্তু আমরা জানি যে তরল, তো এটিও কিন্তু একটি ম্যাটেরিয়াল নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ম্যাটেরিয়াল নাউনটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগে আমরা জেনেছিলাম যে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না কিন্তু চাইলে ওজন করা যায়, কিন্তু এখন আমরা যে নাউনটা সম্পর্কে জানতে চলেছি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি গণনাও করতে পারবে না, তুমি ওজনও করতে পারবে না, তুমি হাত দিয়ে ছুঁতেও পারবে না। অর্থাৎ এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তারপরে ওজন করা যায় না, গণনা করা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। যেমন দেখো, মিস্টার হক was a freedom fighter. He is known for his bravery. Bravery মানে হচ্ছে সাহসিকতা, তিনি তার সাহসিকতার জন্য পরিচিত। তো দেখো এই যে সাহসিকতা, এই জিনিসটাকে কি আমরা চাইলে ধরতে পারবো? আমরা চাইলেই কি এটাকে ছুঁতে পারবো? আমরা এটাকে ওজন করতে পারবো? আমরা কি এটাকে গণনা করতে পারবো? না, আসলে আমরা এর কোনোটাই করতে পারবো না, কিন্তু এটাকে আমরা উপলব্ধি করতে পারি, সাহসিকতা। ঠিক একইভাবে এখানে রয়েছে দেখো, এভরিবডি লাভস হিম ফর হিজ অনেস্টি। অনেস্টি হচ্ছে সততা, এটাকেও গণনা করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। ঠিক একইভাবে সিনসিয়ারিটি, তারপর হচ্ছে ফ্রিডম অ্যান্ড জাস্টিস। তো প্রিয় শিক্ষার্থী, যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে এর একটি শব্দকেও তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে না, গণনা করতে পারবে না, ওজন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, শুধুমাত্র উপলব্ধি করতে পারবে। তো এই সকল গুণবাচক যে নাম রয়েছে এগুলোই কিন্তু মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর এখান থেকে ঠিক একইভাবে এই সংজ্ঞাটাও তোমরা মুখস্থ রাখবে এবং এই এক্সাম্পলগুলোর সাথে মুখস্থ রাখবে। সেটা হচ্ছে an abstract noun is the name of a quality, state or concept. It has no material ফর্ম, শেপ অর সাইজ। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো গুণের নাম, কোনো অবস্থার নাম বা কোনো ধারণার নাম, কিন্তু এগুলোর কোনো শেপ নেই, এগুলোর কোনো আকার নেই, কোনো আকৃতি নেই।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটাও বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আমাদের কিছু কাজ দিয়েছে, লিসনের শেষে কিছু অ্যাক্টিভিটি দিয়েছে। অ্যাক্টিভিটি 3 তে বলা হয়েছে থিঙ্ক অফ সাম আদার অ্যাবস্ট্রাক্ট নাউনস এন্ড মেক এ সেন্টেন্স উইথ ইচ অফ দেম। অর্থাৎ এখানে আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জেনেছি, এর বাইরেও তুমি অন্য কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন চিন্তা করো এবং সেগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো। এবং এখানে অ্যাক্টিভিটি 4 এ বলা হয়েছে আইডেন্টিফাই দ্য নাউন্স ইন দ্য ফলোইং প্যাসেজ এন্ড সে হোয়েদার দে আর প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অর্থাৎ এই প্যাসেজটা পড়ে এখান থেকে তোমাদেরকে কিছু নাউন আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে এগুলো আসলে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল অ্যাক্টিভিটি আমি তোমাদের জন্য একটু আলাদা অন্য জায়গায় করেছি। তো চলো আমরা এই অ্যাক্টিভিটির আনসারগুলো একটু দেখে নেই। তো দেখো অ্যাক্টিভিটি 3 তে বলা হয়েছিল থিঙ্ক অফ সাম আদার অ্যাবস্ট্রাক্ট নাউনস এন্ড মেক এ সেন্টেন্স উইথ ইচ অফ দেম। তো এখানে দেখো আমরা দিয়েছি হ্যাপিনেস, ট্রু হ্যাপিনেস কামস ফ্রম হেল্পিং আদার্স। এরপর হচ্ছে ব্রেভারি, দ্য সোলজার শোড গ্রেট ব্রেভারি ডিউরিং দ্য ওয়ার। এরপর হচ্ছে অনেস্টি, honesty is the best policy in life. এরপর হচ্ছে wisdom, the old man is respected for his wisdom. এরপর হচ্ছে kindness, a little kindness can make someone's day better. তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আরো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বাছাই করেছি এবং সেগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি করেছি। তো এরপরে যে অ্যাক্টিভিটি 4 ছিল, অর্থাৎ এই যে প্যাসেজটি থেকে কিছু নাউন আমাদেরকে বাছাই করতে বলেছিল, তো সেগুলো আমরা করেছি। তো দেখো প্যাসেজটা হচ্ছে হাসান ইজ আ রিচ ফার্মার হু লিভস ইন আ ভিলেজ ইন আ ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ। হাসান হচ্ছে একজন ধনী কৃষক, তিনি সিরাজগঞ্জ জেলার একটি গ্রামে বসবাস করেন। He has a lot of cultivable land. তার রয়েছে কি প্রচুর পরিমাণে চাষযোগ্য জমি। He grows rice, wheat and other crops. তিনি ধান, গম এবং অন্য ফসল ফলান। He has a herd of cattle and other domestic animals. তার রয়েছে গবাদি পশুর পাল এবং অন্যান্য গৃহপালিত পশু। They provide him with milk and meat. তারা তাকে দুধ এবং মাংস সরবরাহ করে। হাসান ইজ আ কাইন্ড ম্যান, হাসান একজন দয়ালু ব্যক্তি। হি হ্যাজ লাভ অ্যান্ড সিম্পথি ফর দ্য পুয়ার ক্লাস অফ পিপল। তার রয়েছে গরিব শ্রেণীর মানুষের জন্য ভালোবাসা এবং দয়া বা সহানুভূতি। তো এখান থেকে আমাদেরকে কিছু নাউন আইডেন্টিফাই করতে হবে। তো দেখো প্রপার নাউন গুলোকে আমি আলাদা করেছি। প্রপার নাউন হচ্ছে হাসান এবং সিরাজগঞ্জ, অর্থাৎ হাসান হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম এবং সিরাজগঞ্জ হচ্ছে কিন্তু একটি নির্দিষ্ট স্থানের নাম। এরপর দেখো কমন নাউন, এখান থেকে ফার্মার, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ল্যান্ড, ক্রপস, অ্যানিমালস, ম্যান, পিপল। তো এগুলো হচ্ছে কিন্তু এখান থেকে কমন নাউন। তো এরপর দেখো কালেকটিভ নাউন্স রয়েছে হার্ড মানে হচ্ছে গ্রুপ অফ ক্যাটেল বা গবাদি পশুর পাল। এরপর দেখো ম্যাটেরিয়াল নাউন, এখান থেকে ম্যাটেরিয়াল নাউন রয়েছে রাইস, হুইট, মিল্ক, মিট। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে এখান থেকে লাভ অ্যান্ড সিম্প্যাথি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অ্যাক্টিভিটি 3 and 4 এর অ্যান্সারটাও পেয়েছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে নতুন আরো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।